আমরা আগের ক্লাসে দেখেছি যে একটা সেল এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেল মেমব্রেনের মাধ্যমে আলাদা হয়ে থাকে। তাহলে এটা যদি হয় একটা সেল, এই সেলে সেল মেমব্রেনের ভেতরে যা কিছু আছে, আরও স্পেসিফিকভাবে বললে যেই সকল লিভিং স্ট্রাকচারগুলো সেল মেমব্রেনের ভেতরে থাকে তাদেরকে একসাথে আমরা বলে থাকি প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজমের মোট দুইটা পার্ট আছে, একটা হলো নিউক্লিয়াস এবং অন্যটি হলো সাইটোপ্লাজম। খেয়াল করো, নিউক্লিয়াসের মোট 4টা পার্ট থাকে। একদম বাইরের দিকে থাকে একটা মেমব্রেন, এই মেমব্রেনকে আমরা বলে থাকি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের একটা বিশেষত্ব হলো এই মেমব্রেনের মধ্যে অনেকগুলো ছিদ্র বা পোর থাকে, এই পোরকে আমরা বলে থাকি নিউক্লিয়ার পোর। তাহলে এটা হলো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের ভেতরে খুবই ঘন বা খুবই ডেন্স একটা স্ট্রাকচার থাকে, এই ডেন্স স্ট্রাকচারকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। আবার দেখো যে নিউক্লিওলাসের পাশ দিয়ে অনেকগুলো সুতার মতো স্ট্রাকচার থাকে, এই সুতার মতো স্ট্রাকচারকে আমরা বলে থাকি ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমাটিন ফাইবার এবং নিউক্লিওলাস এরা কিন্তু এক ধরনের জেলি লাইক সাবস্টেন্সের মধ্যে ভেসে আছে, এই জেলি লাইক সাবস্টেন্সকে আমরা বলে থাকি নিউক্লিওপ্লাজম। তাহলে এই 4টা স্ট্রাকচার মিলেই কিন্তু একটা নিউক্লিয়াস তৈরি হয়। আমাদের সেলুলার ফিজিওলজিতে আমরা নিউক্লিয়াস নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, আমাদের মেইন আলোচনা হবে সেল মেমব্রেন নিয়ে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এবং আমাদের আজকের ক্লাসের টপিক সেটা হলো সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমে আসলে থাকেটা কি খেয়াল করো, সাইটোপ্লাজমে মেইন যে উপাদানটা থাকে বা মেইন যে কম্পোনেন্টটা থাকে সেটাকে আমরা বলে থাকি অর্গানেলিস। কি বলি? অর্গানেলিস। অর্গানেলিসকে আমরা বাংলায় পড়েছিলাম অঙ্গাণু। এখন অর্গানেলিস জিনিসটা কি খেয়াল করো, এটা এক ধরনের লিভিং স্ট্রাকচার। কি বললাম? এটা এক ধরনের লিভিং স্ট্রাকচার। লিভিং মানে হলো জীবন্ত। আবার এই স্ট্রাকচারগুলো একটা সেলের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় কিন্তু বিদ্যমান থাকে। তাহলে যারা সবসময় বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলে থাকি পার্মানেন্ট। তার মানে কি দাঁড়ালো, যে অর্গানেলিস এরা হলো লিভিং অ্যান্ড পার্মানেন্ট স্ট্রাকচার। আবার দেখো, যেই স্ট্রাকচারগুলো লিভিং বা বেঁচে আছে বা জীবন্ত, তারা কিন্তু সবসময় কোনো না কোনো কাজ করছে, তাই না? এখন আমরা বলে থাকি যে এই লিভিং স্ট্রাকচারগুলা মেটাবলিক কাজ করছে। কি কাজ করছে? মেটাবলিক। এখন যারা মেটাবলিক কাজ করছে তাদেরকে আমরা কী বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি অ্যাক্টিভ। এই জন্য আমরা বলে থাকি মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এখন দেখো, এই যে মেটাবলিক বা যদি আমরা নাউন ফর্মে বলি মেটাবলিজম, এটা কিন্তু তোমাদের জন্য একটা নতুন ওয়ার্ড। মেটাবলিজম বলতে আসলে কী বোঝায়? দেখো, যে আমাদের বডিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এখন এই রিয়াকশনগুলোতে কী হয়, আমরা যদি খুবই সিম্পলিফাইড করে বলি, এই রিয়াকশনগুলোতে কখনো যেটা হয় যে কোনো বড় বড় স্ট্রাকচার তারা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আবার কখনো কখনো এই টুকরা টুকরা স্ট্রাকচারগুলো একসাথে মিলিত হয়ে একটা বড় স্ট্রাকচার তৈরি করে। তাহলে দেখো, মনে করো প্রোটিন। প্রোটিন একটা বড় স্ট্রাকচার, এই বড় স্ট্রাকচারটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কী করে, তারা অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আবার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তারা মিলিত হয়ে তৈরি করতে পারে একটা বড় স্ট্রাকচার, যেটাকে আমরা বলতে পারি প্রোটিন। তাহলে একটা বড় স্ট্রাকচার যখন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সেই প্রসেসকে আমরা বলে থাকি ক্যাটাবলিজম। তার মানে ক্যাটাবলিজম কি? ক্যাটাবলিজম হলো আমাদের বডিতে বড় বড় স্ট্রাকচারগুলা ভেঙে যখন টুকরা টুকরা হয়ে যায়, সেই প্রসেসকে আমরা বলে থাকি ক্যাটাবলিজম। অন্যদিকে এই যে অ্যামাইনো অ্যাসিডের মতো কিছু ছোট ছোট স্ট্রাকচার মিলিত হয়ে যখন একটা বড় স্ট্রাকচার তৈরি করলো বা সিনথেসিস করলো, এই প্রসেসকে আমরা বলে থাকি অ্যানাবলিজম। তাহলে অ্যানাবলিজম মানে কি? কোনো কিছু তৈরি হওয়া। আর ক্যাটাবলিজম মানে কি? কোনো কিছু ভেঙে যাওয়া। মূলত ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম এদেরকে একত্রে আমরা বলে থাকি মেটাবলিজম। তার মানে মেটাবলিজম কী জিনিস? মেটাবলিজম হলো আমাদের বডিতে ঘটে যাওয়া ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমের একটা যোগফল। ঠিক আছে? তাহলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ এই স্ট্রাকচারগুলো হয় ক্যাটাবলিজম করবে, না হয় অ্যানাবলিজম করবে, অথবা দুইটাই একসাথে করবে। তাহলে অর্গানেলিস কি? অর্গানেলিস হলো এক ধরনের লিভিং
পার্মানেন্ট অ্যান্ড মেটাবলিক্যালি অ্যাক্টিভ স্ট্রাকচারস, যারা কোথায় থাকে, যারা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। এখন অর্গানেলিস এরা দুই রকমের হতে পারে। কিসের ভিত্তিতে বললাম? দেখো যে এই অর্গানেলিসগুলোর বাইরে মেমব্রেন আছে নাকি নাই, এটার উপর ভিত্তি করে আমরা অর্গানেলিসকে দুই ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হলো মেমব্রেনাস, যাদের বাইরে মেমব্রেন আছে, এবং আরেকটা হলো নন মেমব্রেনাস। এখন আমাদেরকে পরীক্ষাতে বিশেষ করে ভাইভা কিংবা কখনো কখনো রিটেনও বলা হয় যে সেলের মধ্যে কোন অর্গানেলিসগুলো মেমব্রেনাস, কয়েকটা এক্সাম্পল দাও, বা কোন অর্গানেলিসগুলো নন মেমব্রেনাস, কয়েকটা এক্সাম্পল দাও। এখন যখনই তুমি এক্সাম্পলগুলো বলবা তখনই তোমাকে সেই অর্গানেলিসের মধ্যে চলে যাবে। এখন এই মেমব্রেনাস অর্গানেলিস এটা আসলে কারা? দেখো আমরা অনেকগুলো নাম বলবো, বাট আমরা একটা সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করব। তো প্রথমে বলি যে মেমব্রেনাস অর্গানেলিস বললে সবার প্রথমে তোমার কোন নামটা বলা উচিত? যেটা বলা উচিত সেটা আমাদের সেলের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানেলি। সেটা কি? সেটা হলো মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া কি করে? এটা আমাদের এটিপি প্রোডাকশন করে। সেলের মধ্যে এটিপি প্রোডাকশন করে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা একটা মেমব্রেনাস অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা হচ্ছে সবার আগে বলবা মাইটোকন্ড্রিয়া। ওকে, এটার বাইরে মেমব্রেন আছে। এটা ছাড়া আর কারা আছে? দেখো যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একদম গায়ে লেগে থাকে একটা টিউবিউলের মতো স্ট্রাকচার, এরকম কিছু ফ্ল্যাট টিউবিউল যারা ইন্টারকানেক্টেড, এবং এটার বাইরে আবার কিছু কিছু গোল্লা গোল্লা স্ট্রাকচার যেটাকে আমরা বলে থাকি ভেসিকল, এগুলোও কিন্তু থাকে, তাই তো? তাহলে এই স্ট্রাকচারের নাম কি? এই স্ট্রাকচারকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও কিন্তু একটা মেমব্রেনাস অর্গানেলি। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম ইআর। ইআর মানে কি? ইআর মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা কিন্তু পরীক্ষায় সবসময় ফুল ফর্মে লিখবা। ওকে, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হতে পারে দুই রকমের। দেখো এর গায়ে যদি কিছু গোল্লা গোল্লা স্ট্রাকচার থাকে তখন কি এটাকে কীরকম মনে হবে? এটাকে তখন মনে হবে খসখসে। আমরা এটাকে বলে থাকি কি? আমরা এটাকে বলে থাকি রাফ। যদি খসখসে হয় তাকে আমরা বলে থাকি রাফ। রাফ কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন রাফ হলো? এই গোল গোল স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি রাইবোসোম। এই রাইবোসোম আবার নন মেমব্রেনাস অর্গানেলি। তাহলে দেখো নন মেমব্রেনাস অর্গানেলির একটা এক্সাম্পল কি? রাইবোসোম। ঠিক আছে, এখন রাইবোসোম কি সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে? উত্তর হচ্ছে না, এটা কিন্তু সবার গায়ে লেগে থাকে না। তাহলে যাদের গায়ে লেগে থাকে না তাদেরকে দেখতে কীরকম মনে হবে? দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই উপরের যে অংশটা, এখানে কিন্তু কোনো ধরনের রাইবোসোম লেগে নাই। তাহলে এটাকে দেখতে কী মনে হচ্ছে? অনেক মসৃণ। এই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলে থাকি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু আরেকটা নাম আছে, এটাকে কিন্তু গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কিন্তু একটা মেমব্রেনাস অর্গানেলি। এটা ছাড়া আর কারা আছে? আমরা এর মধ্যে শিখলাম মোট মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা এর পরে যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা দেখতে একটা নৌকার মতো টিউবিউল, কিন্তু এটা আসলে নৌকা বলতে কেন বললাম? যে এটা কিন্তু কনকেভ। দেখো সেলের বাইরের দিকে এটা কনকেভ বা অবতল, এরকম কিছু টিউবিউল দিয়ে তৈরি হলো। এই টিউবিউল দিয়ে তৈরি হওয়া এই বিশেষ স্ট্রাকচারকে আমরা কি বলি? এটার বাইরে কিন্তু কিছু গোল্লা গোল্লা ভেসিকল আছে, সব কিছুই আছে। তাহলে এই স্ট্রাকচারকে আমরা কি বলি? আমরা এটাকে বলে থাকি গোলজি বডি। গোলজি বা গোলগি বডি। তাহলে গোলগি বডি কি? এটাও কিন্তু একটা মেমব্রেনাস অর্গানেলি। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার বাইরে কি আছে? তার বাইরে আছে আমাদের গোলজি বডি, এটাও আমাদের মেমব্রেনাস অর্গানেলি, গোলজি বডি। ওকে,
এখন খেয়াল করো, এই যে গোলজি বডিজ আছে না, এই গোলজি বডিজ থেকে কিন্তু একটা বিশেষ স্ট্রাকচার তৈরি হয়। কীভাবে হয়, যে গোলজি বডির যে ওয়াল এখান থেকে পিঞ্চ অফ, মানে আমরা বলি কি, মনে করো তোমরা কি রুটি বানাইছো কিনা আমি জানি না, বেশি করে মেয়েরা বানাতে পারো। মনে করো এটা হচ্ছে একটা আটার দলা, তাহলে আটার দলা থেকে ছোট্ট করে একটু করে আটা নিয়ে আরেকটা দলা বানানো যায়, তাই তো? তাহলে এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে পিঞ্চ অফ, মানে কোনো একটা টুকরা পিঞ্চ করে তুমি টেনে নিয়ে আসলা। তাহলে যে পিঞ্চ অফ করলা না, একটা বড় আটার দলা থেকে একটা ছোটো আটার দলা বানালা, এই যে ছোটো আটার দলা বানানো বা পিঞ্চ অফ করলা, এই একই প্রসেসের মাধ্যমে গোলজি বডিজ থেকে আরেকটা অর্গানেলিস কিন্তু তৈরি হয়। এবং এই অর্গানেলির মধ্যে কি থাকে, অনেকগুলা এনজাইম থাকে। এই বিশেষ অর্গানেলটার নাম হলো লাইসোজোম। কি বলি, লাইসোজোম। তাহলে এই যে লাইসোজোম, এর ভিতরে যে এনজাইম আছে এটাকে কিন্তু আবদ্ধ রাখা দরকার, যাতে এই এনজাইমগুলো সেলের বাইরে চলে না আসে। তাহলে এই অর্গানেলিটাও কিন্তু একটা মেমব্রেনাস অর্গানেলি। সো লাইসোজোম, এটা হচ্ছে আমাদের 0.4, এটাও আমাদের একটা মেমব্রেনাস অর্গানেলি। এখন দেখো, শুধু যে লাইসোজোমের মধ্যে এনজাইম থাকে তা না, লাইসোজোমের মতোই কিন্তু একটু পার্থক্য আছে, এরকম আরেকটা অর্গানেলি কিন্তু আছে। সেই অর্গানেলিটার মধ্যেও এনজাইম থাকে, কিন্তু সেটা লাইসোজোম থেকে একটু ভিন্ন। তাহলে এটাও কিন্তু একটা মেমব্রেনাস অর্গানেলি। এটার নাম কি, এটার নাম হলো পার অক্সিজোম। কি বলি, পার অক্সিজোম। তাহলে পার অক্সিজোম, এটা হলো আমাদের 0.5, যেটা একটা মেমব্রেনাস অর্গানেলি। ঠিক আছে, এটা ছাড়াও আমাদের সেলের মধ্যে কিছু ছোট ছোট গোল্লা গোল্লা স্ট্রাকচার থাকে, গোল গোল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো মূলত সেলের বাইরে থেকে বিভিন্ন সাবস্টেন্সকে গ্রহণ করে এবং তারা গ্রহণ করে সেলের ভেতরে চলে আসে। তো এই যে স্ট্রাকচার, এদেরকে আমরা নাম দিয়েছি এন্ডোজোম। কি বলি, এন্ডোজোম। তাহলে এই যে এন্ডোজোম, এরাও কিন্তু মেমব্রেনাস অর্গানেলি। ওকে, তাহলে আমাদের 6 নাম্বার হলো বিভিন্ন এন্ডোজোম। এন্ডোজোম। তাহলে আমাদেরকে যদি কখনো পরীক্ষাতে বলা হয়, বিশেষ করে ভাইভাতে, যে কয়েকটা মেমব্রেনাস অর্গানেলিজের নাম বলো, তাহলে আমরা কি বলবো? আমরা সবার আগে বলবো আমাদের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ার নাম। তারপরে দেখো, এই ছবির দিকে তাকাবা, মনের মধ্যে চিন্তা করবা, নিউক্লিয়াসের সবার বাইরে আছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার উপর দিয়ে বাইরের দিকে কি আছে, গোলজি বডি। গোলজি বডি থেকে পিঞ্চ অফের মাধ্যমে তৈরি হয় লাইসোজোম। লাইসোজোমের মতোই কিন্তু একটু ভিন্ন, সেটাকে বলছি পার অক্সিজোম। এবং আমাদের কিছু কিছু ছোট গোল্লা গোল্লা স্ট্রাকচার, যেটাকে আমরা বলেছি এন্ডোজোম। তাহলে এগুলো মিলেই তৈরি হয়েছে আমাদের মেমব্রেনাস অর্গানেলি, তাই তো? তাহলে মেমব্রেনাস অর্গানেলিস কারা, আমরা এটা জেনে ফেললাম। এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে কারা কারা নন মেমব্রেনাস অর্গানেলি। দেখো, যে আমরা অলরেডি রাইবোজোমের কথা বলে ফেলেছি, যে রাইবোজোম একটা নন মেমব্রেনাস অর্গানেলি। কিন্তু রাইবোজোম ছাড়াও আরও কিছু কিছু স্ট্রাকচার কিন্তু আছে। তারা কারা? দেখো, রাইবোজোম যে শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে তা কিন্তু না, এরা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেও কিন্তু থাকে, আলাদাভাবেও থাকে। তাহলে এটাও কিন্তু রাইবোজোম। আচ্ছা, এর পাশাপাশি দেখো রাইবোজোমের কাজ কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, তাই তো? প্রোটিন সিনথেসিস করে। আবার একটা স্ট্রাকচার আছে যারা প্রোটিনকে ভেঙে ফেলে। এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি? আমরা এই স্ট্রাকচারগুলোকে যদি নিচে লিখি, আমরা এদেরকে বলে থাকি প্রোটিয়াজোম। প্রোটিয়াজোম। তাহলে প্রোটিয়াজোমের কাজ কি? প্রোটিয়াজোমের কাজ হচ্ছে, এই প্রোটিয়াজোমের কাজ কি? এরা হলো প্রোটিনকে ভেঙে ফেলে, প্রোটিনকে সেলের মধ্যে ভেঙে ফেলে। তাহলে ভেঙে ফেলাকে কি বলা হয়? ভেঙে ফেলাকে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে প্রোটিয়াজম প্রোটিনকে ভেঙে টুকরা 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 করে ফেলবে, তাই তো? তাহলে রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে এবং প্রোটিয়াজম প্রোটিনকে ভেঙে ফেলে। তাহলে আমরা মোট 2টা নন মেমব্রেনাস অর্গানেলি সম্পর্কে জানলাম। এটা ছাড়া আর কারা আছে? দেখো, আমাদের সেলের খুবই ভিআইপি একটা স্ট্রাকচার আছে, খুবই ভিআইপি স্ট্রাকচার। তোমরা এটাকে খুব ভালোভাবে চিনো। দেখো, এরকম কিছু
পাইপের মতো স্ট্রাকচার দিয়ে একটা স্ট্রাকচার, তারপরে এটার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম আরও কিছু পাইপ। কি মনে হয় এটা আসলে আমাদের সেন্ট্রিওল। এটাকে কি বলছি আমরা? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি করে এবং এখান থেকে সেল ডিভিশন হয়, তাই তো? তাহলে স্পিন্ডল ফাইবার তৈরিকারী আমাদের সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি? এটাও একটা নন মেমব্রেনাস অর্গানেল। তাহলে আমরা শিখলাম রাইবোজোম, তারপরে প্রোটিয়াজোম, এবং তারপরে শিখলাম আমরা সেন্ট্রিওল। সেন্ট্রিওল ছাড়া আর কারা আছে সেলের মধ্যে? দেখো সেলের মধ্যে কিছু সুতার মতো স্ট্রাকচার আছে। দেখো সুতার মতো স্ট্রাকচার, আমি আগের ক্লাসে এই সুতার মতো স্ট্রাকচারকে বলেছিলাম একটা সেলের কঙ্কাল। তাহলে এই সুতার মতো স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি কি? সাইটোস্কেলেটন। কি বলি? সাইটো মানে সেল, স্কেলেটন মানে কঙ্কাল, সাইটোস্কেলেটন। এখন সাইটোস্কেলেটন সেলের মধ্যে মোট 3 রকমের আছে। 3 রকম। কীরকম? দেখো কিছু সাইটোস্কেলেটন আছে একদমই সুতার, একদমই সুতা। এখন এতই সূক্ষ্ম যে এদেরকে দেখতে মাইক্রোস্কোপের সাহায্য লাগে। এজন্য এদেরকে আমরা কী নাম দিয়েছি? দেখো খুবই সূক্ষ্ম তাই নাম দিয়েছি মাইক্রো। এবং সুতা, সুতাকে বলি ফিলামেন্ট, এজন্য বলছে কি? মাইক্রো ফিলামেন্ট। এখন মাইক্রো ফিলামেন্টের একটা সুন্দর ডাকনাম আছে। কি ডাকনাম? এটাকে আমরা বলে থাকি অ্যাক্টিন ফিলামেন্ট। কি বলি? অ্যাক্টিন ফিলামেন্ট। ওকে, এখন মাইক্রো ফিলামেন্ট একটা চলে গেল। এখন মাইক্রো ফিলামেন্ট থেকে একটু বড় এরকম কিছু স্ট্রাকচার আছে। দেখো যে এই যে একটা পাইপ যদি আমি আঁকাই, এই পাইপকে আমরা বলতে পারি একটা টিউব, তাই তো? টিউব মানে কি? টিউব মানে হলো একটা পাইপ যার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই তো? এখন টিউব যখন খুব ছোট হবে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আমরা টিউবিউল। ছোট পাইপ, ছোট পাইপকে কি বলি? টিউবিউল। এখন টিউবিউল যদি এতই ছোট হয় যেই টিউবিউলকে দেখতে মাইক্রোস্কোপের সাহায্য লাগে, তখন তার কি নাম হওয়া উচিত? তখন তার নাম হওয়া উচিত মাইক্রো টিউবিউল। তাহলে যেই টিউবিউল দেখতে মাইক্রোস্কোপ লাগে, খুবই সূক্ষ্ম, বেশি মোটা করে ফেললাম, তাহলে খুবই সূক্ষ্ম, তাহলে এরকম কোনো টিউবিউল তাকে আমরা কি বলছি? মাইক্রো টিউবিউল। এই মাইক্রো টিউবিউলও কিন্তু সেলের মধ্যে থাকে। তাহলে মাইক্রো টিউবিউল আমি যদি সেলের মধ্যে ছবিতেও দেখাই দিই, মনে করো এটা হচ্ছে আমাদের মাইক্রো টিউবিউল। ওকে, তাহলে মাইক্রো টিউবিউল এটা একটা সাইটোস্কেলেটনের এক্সাম্পল। এটা ছাড়ার কি আছে? দেখো মাইক্রোফিলামেন্ট একদমই সূক্ষ্ম, মাইক্রো টিউবিউল একটু মোটা, দুইটার মাঝখানে আরেকটা স্ট্রাকচার আছে। দুইটার মাঝখানে বলতে কি বোঝাচ্ছি? মনে করো ডায়ামিটার, মনে করো এটা একটা টিউব, এটা আরেকটা টিউব। হ্যাঁ, তাহলে দেখো কোনটা মোটা বেশি? এটা বেশি মোটা, এটা একটু কম মোটা। এখন এই দুইটাকে, এই যে আমি মাঝখানে যেটাকে দেখালাম, এটাকে বলছি কি? এটাকে বলি আমরা ডায়ামিটার। ডায়ামিটার। এখন দুইটার ডায়ামিটার কি? এটা বড়, এটা ছোট, আর এদের মাঝখানে একটা আছে, না বড় না ছোট। এটাকে কি বলতে পারি? এই দুইটার মধ্যবর্তী। এখন মধ্যবর্তীর ইংরেজি কি? মধ্যবর্তীর ইংরেজি হলো ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। আর ইন্টারমিডিয়েট হোয়াট? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট সুতা। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী সুতাকে আমরা কি বলছি? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে এটা একটা সাইটোস্কেলেটন। তাহলে মোটামুটি দেখো 3 রকমের সাইটোস্কেলেটন আমাদের সেলের মধ্যে থাকে এবং এরা সবাই কি? নন মেমব্রেনাস অর্গানেলিস। তাহলে এটা দিয়ে আমাদের কি আসতে পারে? আমাদের এমসিকিউ আসতে পারে। এমসিকিউতে বললো যে হুইচ ওয়ান্স আর মেমব্রেনাস অর্গানেলিস, এবং আসতে পারে যে হুইচ আর নট মেমব্রেনাস অর্গানেলিস। তাহলে তোমরা সবভাবেই এই এক্সাম্পলগুলো শিখে ফেলবা। তাহলে এটা ছিল একটা বেসিক আলোচনা। এখন দেখো যে সেলুলার ফিজিওলজিতে আমাদেরকে কিন্তু খুব বেশি ডিটেলসে জানার দরকার নাই। আমরা সেলের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে জানবো হচ্ছে হিস্টোলজিতে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। বাট সেলুলার ফিজিওলজির আলোচনায় আমরা কিন্তু মূলত আলোচনা করে থাকি ফাংশন নিয়ে। বিভিন্ন অর্গানেলিস তারা কি কি ফাংশন করে সেটাই আমাদের মেইন কনসেপ্ট। যে পরীক্ষা এরকম আসে যে বললো যে কারা কারা মেমব্রেনাস অর্গানেলিস, 2টা মেমব্রেনাস অর্গানেলিসে কয়েকটা করে ফাংশন লেখো, বা পরীক্ষায় ভাইভাতে বললো যে কয়েকটা ফাংশন নিয়ে বলে দাও। তাহলে খুবই সিম্পলিফাইড পড়া, এবং ফিজিওলজিতে আমরা জাস্ট সেলের মধ্যে খুবই অল্পের মধ্যে দিয়ে চলে যাব। কিন্তু যখন হিস্টোলজি পড়বো তখন কিন্তু আমাদেরকে অনেক ডিটেলস, একদম স্ট্রাকচারের ডিটেলস সব কিছু জানা লাগবে। এবং আমাদের ফিজিওলজির যেই ক্লাস, আমি কিন্তু এখানে বেশি ডিপে যাব না, আমি জাস্ট তোমাদেরকে ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আচ্ছা,
আমরা এর মধ্যে জানলাম যে সাইটোপ্লাজমে কি থাকে, অর্গানেলিস থাকে। অর্গানেলিস বা দেয়ার কি থাকে, দেখো এই যে অর্গানেলিস এরা কিন্তু এক ধরনের ফ্লুইডের মধ্যে ভেসে আছে, এবং এটাকে আসলে ফ্লুইড না বলে সেমি সলিড বলা যেতে পারে, যে একটা সেমি সলিড সাবস্টেন্সের মধ্যে ভেসে থাকে। এই সেমি সলিড সাবস্টেন্সকে কি বলে, আমরা এই সেমি সলিড সাবস্টেন্সকে বলে থাকি সাইটোসল। ঠিক আছে, তাহলে সাইটোসল এটা কি, এটা হলো সাইটোপ্লাজমের মধ্যে একটা ফ্লুইড পোর্শন। ঠিক আছে, তাহলে সাইটোসলের মধ্যে এই অর্গানেলিসগুলো ভেসে থাকে। তাহলে মোটামুটি এইটুকুই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মেইন পার্ট। কিন্তু অর্গানেলিস কিন্তু আমরা বলেছি যে এটা একটা লিভিং স্ট্রাকচার, তাই তো। সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু স্ট্রাকচার আছে যারা নট লিভিং, যারা ডেড, এরকম কিছু কিছু স্ট্রাকচার কিন্তু সেলের মধ্যে থাকে। তাহলে দেখো সাইটোপ্লাজমের মধ্যে এই সকল স্ট্রাকচার যারা কীরকম, যারা নন লিভিং, একদম জড়, জীবন নাই কোনো, আসলে মৃত বলবো না, আমি বলবো যে জীবনই নাই, একদম জড় পদার্থ, নন লিভিং। এবং এই সকল স্ট্রাকচারগুলো তারা কিন্তু সেলের মধ্যে সার্বক্ষণিক থাকে না, এই আছে তো এই নাই, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে আবার চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এদেরকে আমরা কী বলতে পারি, আমরা এদেরকে বলতে পারি ট্রানজিয়েন্ট। কী বলতে পারি, ট্রানজিয়েন্ট। তাহলে দেখো নন লিভিং, ট্রানজিয়েন্ট। এবং যেই সকল স্ট্রাকচারগুলো নন লিভিং তারা কি কখনো কোনো কাজ করবে, তারা তো কোনো কাজ করবে না। তাহলে এই অলস প্রজাতির স্ট্রাকচারকে আমরা কী বলবো, আমরা এদেরকে বলবো মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, একদমই অলস, যার জীবন নাই, তার তো কোনো সে তো কোনো কাজ করবে না, তাই না, খুবই অলস প্রজাতির একটা স্ট্রাকচার। তাহলে এই ধরনের স্ট্রাকচার তাদেরকে আমরা কী নামে ডাকতে পারি, তাদেরকে তো একটা সুন্দর নাম ডাকতে হবে, যে একটা সম্মান তো প্রদর্শন করা দরকার। তাহলে সম্মান প্রদর্শন পূর্বক তাদেরকে একটা নাম দিয়েছি, সেই নামটা হলো ইনক্লুশন। তাহলে ইনক্লুশন কী জিনিস, ইনক্লুশন হলো সাইটোপ্লাজমের মধ্যে এক ধরনের বিশেষ স্ট্রাকচার যাদের মধ্যে কোনো জীবন নাই, নন লিভিং, যারা সেলের মধ্যে সাময়িক সময়ের জন্য থাকে, অর্থাৎ ট্রানজিয়েন্ট, এবং যারা খুবই অলস, কোনো কাজ করে না, শুধু বসে থাকে, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। এই সকল স্ট্রাকচারকে আমরা সম্মান প্রদর্শন পূর্বক কী নামে ডেকে থাকি, ইনক্লুশন। এখন বিশেষ করে হিস্টোলজিতে এই প্রশ্নটা বেশি আসে যে অর্গানেলিস এবং ইনক্লুশনের মধ্যে তফাৎ কী। তাহলে তুমি যেটা করবা, দেখো আমি কিন্তু বারবার তোমাদেরকে 3টা পয়েন্ট বলতেছি, লিভিং, পার্মানেন্ট, মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এটা হলো অর্গানেলিস। কিন্তু লিভিংয়ের পরিবর্তে ইনক্লুশন হলো নন লিভিং, পার্মানেন্টের পরিবর্তে ইনক্লুশন হলো ট্রানজিয়েন্ট, এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভের পরিবর্তে ইনক্লুশন হলো মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো 3টা পার্থক্য কিন্তু আমি বলে দিলাম। তাহলে এটা কি, এটা হলো আমাদের ইনক্লুশন এবং অর্গানেলিজের মধ্যে একটা পার্থক্য। ঠিক আছে, তাহলে দেখো ইনক্লুশন কী জিনিস আমরা এটা জেনে ফেললাম। এখন এই যে আমাদের অলস প্রজাতির কিছু মহাশয়, তাদের এক্সাম্পল কি, এরা কারা যে আমাদের এরকম লিভিং সেলের মধ্যে এসে বসে আছে। দেখো যে আমাদের সেলের মধ্যে লিপিড জমা হয়ে বসে থাকে, আমাদের সেলের মধ্যে গ্লাইকোজেন জমা হয়ে বসে থাকে, এটা হচ্ছে আমাদের সেলের মধ্যে স্টোরেজ ম্যাটেরিয়াল, খাদ্য সঞ্চয় করে বসে রাখে। এই যে সঞ্চিত খাদ্য, লিপিড, গ্লাইকোজেন, এরা কিন্তু খুবই অলস, জাস্ট বসে আছে। এরপরে কি, মনে করো আমি একটু দেখতে শ্যামলা, আবার তুমি যদি আফ্রিকায় যাও দেখবা যে একদমই কালো কুচকুচে কিছু মানুষ আছে, তাই না, এদেরকে আমরা বলে থাকি নিগ্রো। আবার মনে করো তুমি একটু ফর্সা, বাট তুমি তো কখনোই শ্বেতাঙ্গদের মতো, ইউরোপিয়ানদের মতো ফর্সা না। এখন এই যে আমাদের স্কিনের মধ্যে কালারের যে পরিবর্তন বা চেঞ্জ বা যে ভিন্নতা, এটা কেন হলো, এটা মূলত হয়েছে একটা পিগমেন্টের জন্য, সেটা হলো মেলানিন। মেলানিন কি, মেলানিন হলো এক ধরনের রং, এই রংকে আমরা সুন্দর নামে কালার না বলে থাকি কি, পিগমেন্ট। তাহলে এই যে পিগমেন্ট, এটা কি, এটাও একটা আমাদের ইনক্লুশন। ঠিক আছে, তাহলে লিপিড, গ্লাইকোজেন, পিগমেন্ট, এরকম আরও কত বলা যায়, বলতে পারি কি ক্রিস্টাল, বিভিন্ন ধরনের সাবস্টেন্স ক্রিস্টাল আকারে, স্ফটিক, বাংলায় বলে কি স্ফটিক, হ্যাঁ, ক্রিস্টাল আকারে সেলের মধ্যে বসে থাকে। ক্রিস্টাল কী জিনিস ভাইয়া বুঝি না, তোমরা চিনি দেখছো, চিনি, এই চিনিও কিন্তু বিভিন্ন ধরনের ক্রিস্টাল, হ্যাঁ, স্ফটিক, বাংলায় বলে স্ফটিক, এগুলো কেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম, আমি অনেক আগে পড়ছি, ভুলে গেছি।
তাহলে এরকম কিছু ক্রিস্টাল আকারেও কিছু সাবস্টেন্স জমা থাকে। হ্যাঁ, তাহলে সেলের মধ্যে এই অলস প্রজাতির স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি ইনক্লুশন। আমরা কয়েকটা এক্সাম্পল শিখলাম, লিপিড, গ্লাইকোজেন, পিগমেন্ট, মেলানিন, হ্যাঁ, ক্রিস্টাল, এগুলো হলো আমাদের ইনক্লুশনের এক্সাম্পল। তাহলে একটা সাইটোপ্লাজম কী কী দিয়ে তৈরি হলো? অর্গানেলিস, তারপরে অর্গানেলিস, ইনক্লুশনস এবং সাইটোসল। তাহলে এই হচ্ছে আমাদের একটা সাইটোপ্লাজম কীভাবে তৈরি হয় তার একটা বর্ণনা। এবং এখান থেকে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা কি, সেটা হলো অর্গানেলিজের টাইপ এবং তাদের এক্সাম্পলস। হ্যাঁ, তাহলে যখন আমরা মেমব্রেনাস অর্গানেলিজের এক্সাম্পলগুলো বলবো, আমরা কিন্তু দেখো এই ছবির মাধ্যমে মনে করবো যে নিউক্লিয়াসের থেকে একটু দূরে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার থেকে একটু দূরে গোলজি বডি, তার থেকে একটু দূরে লাইসোজোম, লাইসোজোমের মতোই পারক্সিজোম এবং আমাদের এন্ডোজোম, তাই তো? আচ্ছা, এছাড়া আমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়ার কথা ভুলে গেলে চলবে না, তাই তো? তাহলে এগুলো হচ্ছে আমাদের মেমব্রেনাস অর্গানেলিজের কিছু এক্সাম্পল। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। আমি পরের ভিডিও থেকে আমরা বিভিন্ন অর্গানেলিজের ফাংশন নিয়ে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে কখনো কখনো, এখন খুব একটা বেশি আসে না, বাট আসবে না এটা বলার কোনো সুযোগ নেই। দেখো এই যে সেল, তোমরা ছোটোবেলা থেকে আঁকাই আসতেছো, এই সেলের ছবি আঁকতে হবে। পরীক্ষাতে রিটেনে এই সেলের ছবি আঁকতে দেয়, যে একটা টিপিক্যাল সেলের ছবি আঁকাও। তাহলে খুব সুন্দর করে মাত্র 1-2 মিনিটের মধ্যে এই সেলের ছবিটা আঁকে দিবা। কী কী খেয়াল রাখবা, যে সকল অর্গানেলিজগুলো তুমি ঠিকমতো আঁকাইছো কিনা এবং প্রপার লেবেলিং মানে প্রপার মার্কিং করেছো কিনা। যখন ছবি আঁকাবা পরীক্ষার খাতায় অবশ্যই মার্কিংটা এইভাবে করবা যে লেখাগুলো আঁকাবা খাতার ডান পাশে এবং ছবিটা থাকবে বাম পাশে। এবং তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই, যখন তোমরা মেডিকেলে বিভিন্ন ছবি আঁকাবা চেষ্টা করবা কৃপণতা না করার। হ্যাঁ, মানে পুরো 1 পৃষ্ঠা ধরে একটা ছবি আঁকাবা, পুরো 1 পৃষ্ঠা। মনে করো এটা তোমার পুরা পেজ, তোমরা যেটা করো যে এইটুক জায়গা ধরে এইটুক একটা ছবি আঁকাও, এরকম কাজ করবা না। তোমরা যেটা করবে একদম যত বড় করে সম্ভব খাতার উপর থেকে নিচ পর্যন্ত এত বড় একটা সেল আঁকাবা, বা যে কোনো ছবি আঁকাও, সেটা যদি মাইটোকন্ড্রিয়া হয় সে এত বড়ই ছবি আঁকাবা। ছবি আঁকায় পাশ দিয়ে লেবেলিং করবে। হ্যাঁ, যত বড় ছবি দেখতে তত সুন্দর, এবং আশা করি তোমার মার্কসটাও একটু বেশি থাকবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমি পরের ভিডিওতে এই অর্গানেলিজগুলোর ফাংশনে আলোচনা করব। সবাইকে অসংখ্য